আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, পুল টাইপের পোস্ট। তো ওইখানে 2-3টা অপশন দিয়েছিলাম। তো আপনারা সবচেয়ে বেশি ভোট করছেন সাউথ কোরিয়া ভার্সেস ইউরোপে পড়াশোনার যে বিষয়টা আছে, তো এই সম্পর্কিত আপনারা একটা ভিডিও চাচ্ছিলেন। তো সে কারণে চিন্তা করলাম যে এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করে ফেলি। তো তার আগে বলে নেই আমরা যাচ্ছি আমি আর আমার এক ফ্রেন্ড। তো যাচ্ছি আমার ওই ফ্রেন্ডের একটা জব ইন্টারভিউ আছে আজকে, মানে পার্ট টাইম যে জব, এখানে জব করতে হলে আপনার যে অ্যাপ্লাই করার পরে ওরা ইন্টারভিউ নেয়। তো সেই ইন্টারভিউর জন্য যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি। তো চিন্তা করলাম ভিডিওটা এখন তৈরি করে ফেলি। তো যাই হোক, যেটা নিয়ে বলতেছিলাম, ইউরোপ এবং সাউথ কোরিয়ার মধ্যে যে পার্থক্যগুলো আছে এবং দুইটা দেশেরই ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, সেক্ষেত্রে আপনার ডিসিশনটা নেওয়ার জন্য সুবিধা হবে। কিছু কিছু মানুষের জন্য সাউথ কোরিয়া খুবই উপযোগী, আবার কিছু কিছু মানুষের জন্য সাউথ কোরিয়া উপযোগী না। সো সেক্ষেত্রে আপনার জন্য কি উপযোগী হবে কি না, সেটা ডিপেন্ড করবে প্রোস এবং কনসগুলো জানার পরে। যখন আপনি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। এই যে আমার ফ্রেন্ড, ও আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছে পার্ট টাইম। তো কিছু বলতে পারো কি সম্পর্কে বলবো? ওই সাউথ কোরিয়া ভার্সেস ইউরোপের যে একটা ভিডিও আমার তৈরি করার কথা ছিল, তো সেটারই শ্যুট করছি। তো সাউথ কোরিয়া তোমার কাছে কেমন লাগে? সাউথ কোরিয়া আসলে ভালো একটা পরিবেশ। যদি কেউ পড়াশোনা এবং জবের জন্য ভালো একটা পরিবেশ চান, তার জন্য সাউথ কোরিয়া বেস্ট। বাট নাও উই আর ফেসিং জব প্রবলেম। বাট আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। ও যেহেতু ক্যামেরার সামনে চলে আসছে, তো ওকে ধরে ফেলছি। ওকে কিছু প্রশ্ন করি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো সমস্যা নাই। তো নাইম, আমার ফ্রেন্ডের নাম নাইম। তো নাইমের কাছে আমার প্রথম প্রশ্ন এই যে প্রায় 4 মাস হয়ে গেছে আমাদের এখানে আসছি, তাই না, সাউথ কোরিয়াতে। তো এই 4 মাসের মধ্যে মানে জবের দিকটা যদি বিবেচনা করি আমরা, মানে জব পেতে কি ধরনের ভোগান্তি বা ব্যারিয়ার্স যেটাই আমরা বলি, সেই ক্ষেত্রে তোমার কাছে কেমন মনে হয়? আসলে আমরা এখানে আসছি 4 মাস প্রায় হয়ে যাচ্ছে। তো প্রথম যখন আমরা এখানে আসলাম, তো সব কিছুই অপরিচিত মনে হয়েছে। কখন কোন দিকে যাব বা কি করব, ওইরকম একটা সিচুয়েশন তৈরি হয় নাই যে আমরা কি করব বা আমরা জবটা কীভাবে খুঁজবো, কীভাবে করলে ভালো হয়। আমরা আসলে একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম যে কীভাবে কী করব। তারপরে বিভিন্ন গ্রুপ ছিল যে থাকবে বা এরকম টাইপের। তারপরে দেখা যায় যে ওরা দালালি সিস্টেম, যে টাকা কিছু নিয়ে নেয়, আমরা ফুল টাকাটা পাই না। যেরকম কাজ করি ওই রকম টাকাটা পাইতেছি না, আমরা পেমেন্ট পাই না। তো আমরা ওই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসলাম যে এই ধরনের কাজ দিয়ে আমাদের হবে না। তারপরে আমরা ট্রাই করে থাকলাম যে কোন কাজে আমরা পেমেন্টটা আসলে বেশি পাই। বিভিন্ন ধরনের অ্যারাবাইট অ্যান্ড রেস্টুরেন্ট ওয়ার্ক, দেয়ার আর সো মেনি। আচ্ছা, যাই হোক, তো আমি পরবর্তী যে প্রশ্নটা করব সেটা যে আমরা সবাই কিন্তু জানি আমাদের যে ওয়ার্ক পারমিট, সেটা কিন্তু 6 মাসের আগে ইস্যু করে না, মানে ফার্স্ট সেমিস্টার আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা এই যে তুমি এখন জব বা জবের ইন্টারভিউর জন্য আমরা যাচ্ছি আর কি। তো এক্ষেত্রে কেমন প্রবলেমটা ফেস হতে পারে যদি কোনোভাবে ধরা খাই পুলিশের কাছে বা কিছু একটা? ধরা খাইলে কী হবো এটা মোটামুটি আমরা জানি না, যার কারণে আমাদের প্রথম অবস্থা আমাদের এখানে সার্ভাইভ করতে হবে। এখন পুলিশ কী করলো না করলো ওইটা যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে এটা তো আমাদের নিজের প্রবলেম। সব টাকা তো আর ফ্যামিলি থেকে নেওয়া যায় না। তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমাদের ভার্সিটির যে রুলস, এই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা জব ম্যানেজ করতে হবে। তারপর ভার্সিটি থেকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি যদি প্রথমেই জবেই না যাই ওয়ার্ক পারমিট বা পুলিশের ভয়ে, তাহলে এটা কীভাবে সম্ভব? আমার প্রথমে জব বুঝতে হবে যে কোনোভাবে। এখন পুলিশ সমস্যা হইতেই পারে, ভাগ্যের উপর তো কিছু করার নেই। তো এই ছিল জবের যে বিষয়গুলা। জবের এই বিষয়ে কথা বলতে গেলে আলাদা করে আরও ভিডিও করা, আলাদা একটা ভিডিওর প্রয়োজন। তো আজকে মূলত আমরা কথা বলতে চাচ্ছিলাম যে কিভাবে সাউথ কোরিয়া এবং ইউরোপের মধ্যে আমরা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনি তো আসলে ইউরোপে থাকেন না, তাহলে ইউরোপের খবর কিভাবে আপনি বুঝবেন?
এটা একদম ঠিক কথা, বাট আমার হচ্ছে অনেক ফ্রেন্ড ইউরোপে পড়াশোনা করছে, সো যে কারণে হচ্ছে আমি আসলে সিচুয়েশনগুলো অনেকটা জানি বা খোঁজ খবর রাখা হয়। তো প্রথমে আসি হচ্ছে সাউথ কোরিয়ার কিছু ভালো দিক নিয়ে, তারপরে হচ্ছে আমি সাউথ কোরিয়ার কিছু খারাপ দিক বলবো, এরপরে হচ্ছে ইউরোপের কিছু ভালো দিক এবং খারাপ দিক উল্লেখ করব। তাহলে আপনারা ডিসিশন নিতে আসলে আপনাদের জন্য খুব ইজি হবে যে কীভাবে আসলে ডিসিশনটা নেবেন। তো প্রথম কথা হচ্ছে সাউথ কোরিয়ার ভালো দিকটা হচ্ছে এখানে টিউশন ফি হচ্ছে খুবই কম বলতে আবার একদম নাই এরকমটা না, আসলে ফার্স্ট সেমিস্টারের জন্য খুব কম আর কি, কারণ এখানে আইএলসের রেজাল্টের উপর হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো যে কারণে হচ্ছে আইএলসের রেজাল্ট যাদের ভালো আছে অনেকে অনেক কম টাকায়, যেমন 4 লাখ থেকে শুরু করে আপনারা 7-8 লাখ টাকার মধ্যে এখানে খুব ইজিভাবে আসতে পারবেন। যদি কেউ স্কলারশিপ নাও পায় তাহলেও ওভারঅল 7-8 লাখ টাকার মধ্যে আসতে পারে। আর যারা 100% বা 50% স্কলারশিপ পায় তারা 4 লাখ থেকে 6 লাখের মধ্যে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় যেই সুযোগটা বা সব থেকে প্রথম যেই সমস্যার সম্মুখীন আপনি হবেন যে টিউশন ফি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে, অল্প টাকায় আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানকার জব ফ্যাসিলিটি হচ্ছে এখানে ইউরোপের তুলনায় ভালো। ইউরোপের সাথে যদি কম্পেয়ার করি তাহলে সাউথ কোরিয়াতে জব ফ্যাসিলিটি ভালো, বাট কথা আছে আপনাকে ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে কোনোভাবেই জব করতে পারবেন না। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই জানতে হবে, দেন হচ্ছে আপনার এখানে জব করতে হবে, ঠিক আছে? সারভাইভ করতে হলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। আর আরেকটা কথা হচ্ছে এখানে জবটা আসলে ইউরোপের মতো সহজ না। আপনি ইউরোপে যদি জব করেন আপনি অনেক সহজ জব পাবেন, তুলনামূলক মানে সাউথ কোরিয়ার থেকে অবশ্যই সহজ জব পাবেন। এখানে হচ্ছে এখানে আপনি ডেলিভারির জব করতে পারবেন না, যেটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে খুবই ভালো, এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা জব হচ্ছে ডেলিভারি, যেটা হচ্ছে খুব ইজিভাবে আপনি সাইকেলিং করে বা যে কোনোভাবে রাইড করে আপনি ডেলিভারি করতে পারেন। বাট কোরিয়াতে হচ্ছে এটা আপনি পসিবল না। আর কথা হচ্ছে আপনি এখানে যদি সহজ কোনো কাজ আপনি পান, আপনি ভাবতে পারেন যে রেস্টুরেন্টের কাজগুলো সহজ, আসলে রেস্টুরেন্টের কাজ সহজ না, এটা খুবই টাফ। মানে আপনাকে ওরা এত মানসিক প্রেশার দিবে, ঠিক আছে? কোরিয়াতে আপনাকে অনেক মানসিক প্রেশার সহ্য করতে হবে। তো এই গেল। তো আর কিছু দিক আছে, যেমন ভাষাগত দিক। এখানে হচ্ছে ভাষা ছাড়া যেটা বললাম আসলে চলতে পারবেন না। এখন যদি আমি বলি ইউরোপের কিছু কথা, তো ইউরোপের কথা যদি বলি তাহলে ইউরোপে যেতে হলে আপনার, যেহেতু আমি আসলে ইউরোপ ভার্সেস সাউথ কোরিয়ার ভিডিও বানাচ্ছি, আমি জানি আমার ভিডিও যারা দেখেন নিয়মিত, ঠিক আছে, তারা বেশিরভাগ না, আমি মনে করি প্রায় 99% স্টুডেন্টই হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা। কারণ হচ্ছে সাউথ কোরিয়ার দিকে যারা মুভ করতে চান তাদের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মধ্যবিত্ত ঘরের, কারণ এখানে আসতে একটু কম টাকা লাগে। তো ইউরোপের হচ্ছে আমি যে সকল দেশ নিয়ে কথা বলবো সেই সকল দেশ হচ্ছে যেগুলো লো কস্ট, মানে হচ্ছে তুলনামূলক কম টাকা খরচ হয় যেতে, ওই ধরনের কান্ট্রির সাথে আমি তুলনা করব। কারণ আমি যদি এখন ডেনমার্কের সাথে তুলনা করি, নেদারল্যান্ডের সাথে তুলনা করি, তাইলে কিন্তু এটা আসলে মানানসই হয় না। সুইডেনের সাথে তুলনা করি, কারণ ওইখানে যেমন ইনকাম বেশি তেমন হচ্ছে আপনার খরচটা বেশি, যাওয়ার ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। তো ওগুলোর সাথে কম্পেয়ার করে আসলে কোনোভাবে মানে সাউথ কোরিয়ার সাথে হয় না আর কি, যায় না। তো সাউথ কোরিয়ার সাথে যদি আমি তুলনা করতে যাই তাহলে হচ্ছে যেই সকল কান্ট্রিতে খরচটা কম হয়, যেতে খরচ কম হবে, লিভিং কস্ট কম, অ্যান্ড ইনকামের দিক দিয়ে মোটামুটি ভালো। এর মধ্যে আছে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে কম টাকায় যাওয়া যায় কোন দেশে, তো সেক্ষেত্রে প্রথমে যেটা আসবে সবচেয়ে কম টাকায় যেটা যাওয়া যায় সেটা হচ্ছে ইটালিতে ইনকাম ভালো, বাট মানে যাওয়ার যে খরচটা আছে সবচেয়ে কম। যদি নিজে প্রসেস করেন 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে, সর্বোচ্চ 2.5 লাখ টাকার মধ্যে হচ্ছে আপনি ইটালিতে আসলে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, হোক সেটা আসলে ব্যাচেলার বা মাস্টার্স। বাট কথা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ইটালির ভিসা রেশিওটা অনেক কম,
তো আদার্স যে কান্ট্রিগুলো আছে সেটা হচ্ছে মাল্টা, তারপর হচ্ছে আপনার লিথুয়ানিয়া, হাঙ্গেরি, তারপর হচ্ছে আপনার লাতভিয়া, বুলগেরিয়া, এরপর হচ্ছে স্পেন, রোমানিয়া, রোমানিয়া, ঠিক আছে। তো এরকম কিছু কান্ট্রি যেগুলো আছে, তো এগুলার ক্ষেত্রে কিন্তু আপনি যাওয়ার ক্ষেত্রে খরচটা কম হয়। এখন খরচ যে একদম কম তা না, আপনি যেই কান্ট্রিতেই যেতে চান সেখানেই হচ্ছে আপনার এই মিনিমাম ইউরোপের যে দেশেই যেতে চান মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা আপনার লাগবে। এটা আপনার ইউরোপের যে দেশেই যেতে চান, ঠিক আছে। সো এখানে 7-8 লাখ টাকা আপনি বাজেট রাখতে পারেন, যাদের বাজেট হচ্ছে 7-8 লাখ টাকা এবং গন্তব্য হচ্ছে ইউরোপ, তারা কিন্তু ভালো একটা অপশন হতে পারে এই দেশগুলা। আবার এক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টের একটা বিষয় সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমি আসলে বলতে ভুলে গেছি। তো সাউথ কোরিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট অনেক টাকা দেখাইতে হয়, $20,000, যেটা হচ্ছে বাংলা টাকার 22 থেকে 23 লাখ টাকা। আবার এটা হচ্ছে ম্যাচুরিটি থাকতে হয় বেশি দিন। আপনি যদি ইউরোপের সাথে কম্পেয়ার করেন, ইউরোপে অনেক দেশে 12 লাখ টাকা, কোনো দেশ 15 লাখ টাকা, সর্বোচ্চ আপনি 20 লাখ টাকা দেখালে এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। আবার এখানে হচ্ছে আপনার ইউরোপের ক্ষেত্রে যেই দেশগুলোর কথা আমি বলছি, সেখানে যদি আপনি যান, ইউরোপে কিন্তু আপনার সেটেল হওয়ার একটা ভালো একটা সুযোগ আছে, ঠিক আছে। তো ইউরোপের যে সেটেল হওয়ার যে সুযোগটা, এটা কিন্তু আপনি সাউথ কোরিয়াতে পাবেন না। সাউথ কোরিয়াতে আপনি পিআর পাবেন না। হ্যাঁ, অনেকের কাছে আপনি শুনতে পারেন যে সাউথ কোরিয়াতে পিআর পাওয়া যায়, এটা আসলে অসম্ভব না, সম্ভব। আর একটা হচ্ছে সহজ, আর একটা হচ্ছে খুবই টাফ একটা জিনিস, কিন্তু খুবই টাফ কিন্তু আরও একটা জিনিস, ঠিক আছে। এখানে পিআর পাওয়াটা খুবই কষ্টকর, খুবই কষ্টসাধ্য, এত সহজ না। কিন্তু আপনি যদি অন্য কোনো একটা দেশের কথা চিন্তা করেন, ইউরোপের কথা চিন্তা করেন, এখানে পিআর পাওয়াটা হচ্ছে তুলনামূলক অনেক সহজ। মানে একটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি পূরণ করলেই কিন্তু আপনার জন্য পিআরটা আপনি পেয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে দেশভেদে কিছু দেশ আছে যেখানে ওরা হচ্ছে 5 বছর চায়, যে 5 বছর টানা থাকতে হবে। কিছু দেশ আছে 4 বছর, কিছু 3 বছর, কিছু আবার 6 বছর। তো যাই হোক, এগুলো পূরণ হয়ে গেলে কিন্তু আপনি এখানকার একটা পিআর পেয়ে যাচ্ছেন। আর পিআর পাওয়ার 2-3 বছরের মধ্যেই হচ্ছে পাসপোর্ট পাওয়া যায়। তো নাগরিকত্ব, সিটিজেনশিপ আপনি পেয়ে গেলেন। এটা কিন্তু অনেক মানে এই দিকটা যাদের সেটেল হওয়ার ইচ্ছা আছে। আর ইউরোপের ক্ষেত্রে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি যদি একটা সেনজেন ভিসা পান, তাহলে হচ্ছে আপনি 29টা দেশে ঘুরতে পারবেন। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, তাদের জন্য হচ্ছে ইউরোপটা একটা বেস্ট অপশন হতে পারে। কারণ আপনি একটা দেশে গেলেন, আপনি সেমিস্টার ব্রেকে কারণ 5-6 দিনের জন্য আপনি কয়েকটা দেশে ঘুরলেন। এখন ইউরোপের ইনকামের কথা যদি বলি, ইউরোপের ইনকাম হচ্ছে ভালো। ইনকামটা আসলে যদি আমি বলি যে পার্ট টাইম জব করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, বাট ওইখানে লিভিং কস্টটা কিন্তু বেশি। আপনি ইনকামও ভালো, আবার লিভিং কস্টও ভালো। মানে দুই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার সেভিংসটা খুবই কম হবে। আপনি হয়তো কষ্ট হলে 30 থেকে 30,000 বা 40,000 টাকা, এটা হচ্ছে খুব রেয়ার। আসলে খুব কষ্ট হলে এটা আপনি সেভিংস করতে পারবেন। কিন্তু অন্যদিকে যদি আমি সাউথ কোরিয়ার কথা বলি, সাউথ কোরিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি সেভিংসটা ভালো করতে পারবেন। আপনি যদি প্রপার জব পেয়ে যান, তাহলে হচ্ছে এখানে আপনি প্রতি সপ্তাহে ধরেন আপনি এমন একটা জব পেলেন যে প্রতিদিন, যদি আমি সর্বনিম্নটাই বলি, 6 ঘন্টা করে যদি আপনি এই কাজ পান, সপ্তাহে 5 দিন করলেও কিন্তু অনেক টাকা ইনকাম হবে এখানে। অনেক টাকা বলতে কি, মানে লিভিং কস্ট অনুযায়ী, লিভিং কস্ট ধরেন 40,000 টাকার মধ্যে হয়ে যাবে মোটামুটিভাবে, যদি আপনি একটু গুছায় চলাফেরা করেন। আর আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু ভালো একটা টাকা সেভিংস করতে এখানে পারছেন। 60,000 টাকা ইনকাম সেভিংস করতে পারছেন। এছাড়াও আপনি বেশি ইনকাম করতে পারলে সেখানে তো সেভিংস ভালো। মানে সেভিংসের দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে সাউথ কোরিয়া ভালো। কিন্তু অবশ্যই আপনাকে এখানে ভাষাগত সমস্যা, ভাষা ভালো না জানলে আপনি জব পাবেন না, অনেক কষ্ট হবে। আর যদি আপনি সেটেলমেন্টের কথা বলেন, তাহলে অবশ্যই ইউরোপ ভালো। এখন এই বিষয়গুলো যদি আরেকটা হচ্ছে আইএলসের বিষয়। আমি যেই দেশগুলোর কথা উল্লেখ করছি, সেই দেশে যেমন আইএলসের রিকোয়ারমেন্ট লাগে,
আপনার সাউথ কোরিয়াতেও সেম রিকোয়ারমেন্ট। সাউথ কোরিয়াতে হচ্ছে সর্বনিম্ন 5.5 হলে আপনি আসতে পারবেন, আর ইউরোপের যে দেশগুলো আমি উল্লেখ করছি সেইগুলোতেও হচ্ছে 5.5 পেলে আপনি আসতে পারবেন। এবং আরও একটা বিষয় হচ্ছে সাউথ কোরিয়ার কিছু কিছু দেশ ইউরোপের কিছু কিছু দেশ আছে যেখানে হচ্ছে আপনি আইএলস ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যান্ড দেন ওইখানে হচ্ছে আপনি আইএলস ছাড়াও ভিসা পেয়ে যাবেন। আর ভিসা রেশিওর দিক যদি চিন্তা করি তাহলে অবশ্যই ইউরোপটা ভালো সাউথ কোরিয়ার থেকে, কারণ সাউথ কোরিয়া ইদানিং অনেক বেশি অ্যাপ্লিকেশন করতেছে, অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতেছে এবং হিউজ পরিমাণ রিজেক্ট হচ্ছে। একটা বিষয় যদি আমি বলি যে আমি যখন ভিসা কালেক্ট করতে যাই অ্যাম্বাসিতে, আমার সাথে প্রায় 8 থেকে 9 জন ছিল, যেখানে আমরা 2 জন মনে হয় ভিসা পাইছিলাম আর 6 থেকে 7 জনই হচ্ছে রিজেক্ট। সো চিন্তা করতে পারেন কেমন রিজেক্ট হার। সবাই শুধু বলে যে ইতালিতে সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হয়, আমি বলবো আসলে না, সাউথ কোরিয়াতেও অনেক বেশি রিজেক্ট হয়, বাট এইটা ওইভাবে ধরা যায় না। এই কারণেই হচ্ছে কারণ এখানে অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি থাকে। সাউথ কোরিয়াতে বর্তমানে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন করতেছে এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট আসতেছে, এই কারণে রিজেক্টটাও বেশি হচ্ছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন আশা করি যে আপনাদের আসলে এই সম্পর্কে ধারণা হয়েছে এবং বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে যে কোনো কিছু করতে পারেন, মানে লাইক কমেন্ট শেয়ার যে কোনো কিছু, ওইটা আপনাদের ইচ্ছা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।